নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আপনাদের সঙ্গে রয়েছি আমি সহেলি। সরাসরি চোখ রাখবো ৯টার সংবাদে। বড়দিনে খোশ মেজাজে মুখ্যমন্ত্রী। মরিয়ামনগরে কাটলেন কেক, বললেন এই উৎসবগুলোই আমাদের এগিয়ে চলার রসদ দেয়। বড়দিনে সেজে উঠেছে গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্ত। যিশুর আলো থেকে বাদ যায়নি ত্রিপুরাও। ত্রিপুরার একাধিক চার্চে সাড়ম্বরে পালন করা হচ্ছে যিশু খ্রিস্টের জন্মদিন। প্রতিবারের মতোই আলোয় সেজেছে মরিয়ামনগর শান্তির রানী ক্যাথলিক চার্চ। ধুমধাম করে চলছে বড়দিন উদযাপন। উৎসবে সামিল হলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। মঞ্চে চার্চের ফাদারের সঙ্গে কাটলেন বড়দিনের কেক। বললেন মনুষ্য জাতি প্রায় আলোর বদলে অন্ধকারের দিকেই আকৃষ্ট হয়। প্রভু যিশুর শান্তির বার্তা তাই আজও প্রাসঙ্গিক। শান্তি ছাড়া কোনো ডেভেলপমেন্ট কখনোই সম্ভব নয়। এই উৎসবগুলোই আমাদের এগিয়ে চলার রসদ দেবে। তাই প্রভু যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সারা পৃথিবীতে আজকের দিনটি সাড়ম্বরে উদযাপন হচ্ছে এবং আজকের দিনেও প্রভু যিশুর যে শান্তির বার্তা সেটা কিন্তু আজকেও প্রাসঙ্গিক। আমরা মাঝে মাঝে যে সমস্যার সৃষ্টি হয়, এখানে ফাদার এই এলাকার কিছু একটা ইঙ্গিত বা ওনার যে সমস্যা মাঝে মাঝে হয় সেই কথাটা বললেন। আমরা মনুষ্য জাতি আমরা মাঝে মাঝে কিন্তু অন্ধকারের দিকে যেতে খুব ভালোবাসি। আমাদের অ্যাট্রাক্ট করে অন্ধকারের দিকে। আলোতে থাকতে অনেক সময় আমাদের ভালো লাগে না। তো তার জন্যে আজকের এই যে আমাদের যিশু খ্রিস্টের যে বাণী সেটা কিন্তু খুবই প্রাসঙ্গিক, যে আমরা মানুষের জন্য কথা বলবো, মানুষের শান্তির কথা বলবো। শান্তি ছাড়া কোনো অবস্থায় কিছু হবে না, কোনো ডেভেলপমেন্ট। নিখোঁজ এক ১.৫ মাসের শিশু। ঘটনায় সাড়া পড়ে গেছে গোটা রাজ্যে। ৪ দিন পেরিয়ে গেলেও খোঁজ মিলল না নিখোঁজ শিশুর। কানাঘুষো শোনা গিয়েছিল নিখোঁজ শিশুকে নিয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস করে বহির্রাজ্যে পাড়ি দেওয়ার পরিকল্পনা ছিল। এসডিপিওর নির্দেশে কুমারঘাটে ওই ট্রেনে তল্লাশি চালিয়েও খোঁজ মেলেনি শিশুটির। আগরতলা ওএনজিসি কাঞ্চনপল্লী এলাকায় বাড়ি ওই নবজাতকের। অবিশ্বাস্যভাবে ঘর থেকে উধাও হয়ে যায় ওই শিশুটি। গত ২১শে ডিসেম্বর নিজের বাড়ির ঘরেই ঘুমোচ্ছিল ১.৫ মাসের সাগর। কিন্তু তার মা কাজের জন্য ঘরের বাইরে বেরিয়েছিলেন। ফিরে দেখেন তার সন্তান উধাও। প্রাথমিকভাবে শিশুটির বাবা মাকেই সন্দেহ করেছিল পুলিশ, তবে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালিয়েও কোনো সূত্রের খোঁজ মেলেনি। আমতলী থানার পুলিশ সন্দেহভাজন সকলকে জেরা করেছে, তবে লাভ হচ্ছে না কিছুই। আমার বাচ্চাটা খাওয়াইছিল, ঘুম পাতাইছিলাম, বাসন দিতাম গেছি। আর সেটা দেখি দুটা দরজা লাগাই গেছি, একটা দরজা একটু খোলা আসলো, একটা দরজা লাগাই গেছি। আর সেটা দেখি না আমার বাচ্চা মশারিটার সামনে, বাচ্চা মশারির ভিতরে না। আপনার মানে কয় বাচ্চা? আমার 2টা বাচ্চা। 2 বাচ্চা। মানে আপনি মানে কালকে কোন সময় দেখছেন এটা? ভোরবেলা না সকালবেলা? সকালবেলা 7:30। আপনার নাম কি? আমার নাম পূর্ণিমা দাস। আর আপনার স্বামীর নাম? কিষান দাস। বাচ্চার বয়স কত আছিল যে বাচ্চা নিয়ে এই তো 1 মাস 13 দিন হয়েছে। মানে নাম কি? শানু দাস। এ যেন এক বলিউড সিনেমার প্লট। প্রেমের টানে বিদেশে পাড়ি মহিলার, তবে ক্লাইম্যাক্সে মিলনের বদলে পড়তে হলো আইনি জটিলতায়। পীরজারা, গদর প্রভৃতি বলিউড সিনেমায় আমরা দেখেছি প্রেমের কাছে হার মেনেছে কাঁটা তারের বেড়া। ক্লাইম্যাক্সে মিলন হয়েছে নায়ক নায়িকার। কখনো সমাজের প্রভাব পড়েছে সিনেমায়, আবার কখনো সিনেমার প্রভাব পড়েছে সমাজে। ইদানিং আকাঙ্ক্ষিত মানুষের কাছে পৌঁছানোর জন্য সীমানার তোয়াক্কা করছেন না পাগল প্রেমীরা। চলতি বছরেই এমন কয়েকটি উদাহরণ উঠে এসেছে খবরে। পাকিস্তানি সীমা হায়দার হোক বা মাস কয়েক আগে ত্রিপুরায় আসা ফাতেমা নুসরাত, প্রত্যেকেই ভালোবাসার টানে শুধু ঘর ছাড়েননি, ছেড়েছেন মাতৃভূমিও। আবার একই রকম ঘটনা ত্রিপুরায়। প্রেমের টানে মাতৃভূমি ছেড়ে বেআইনি ভাবে ভারতে ঢুকে পড়েন এক বাংলাদেশি মহিলা। সুধাংশু দাসের সঙ্গে বিয়ে করে সংসার পাতেন এদেশেই, তবে পিকচার এখনো বাকি ছিল, তা বোঝেননি তারা। সোমবার 139 বিএসএফ রানীবাড়ি বিওপি থেকে জনি রানী দাস নামক এক মহিলাকে আটক করে পুলিশ। পরবর্তীতে তাকে কদমতলা থানায় হস্তান্তর করা হয়। আটক মহিলাকে পেশ করা হবে আদালতে। এখন দেখার বিষয় এই গল্পের ক্লাইম্যাক্স কোন দিকে মোড় নেয়। আজকে 139 বিএসএফ রানীবাড়ি বিউপি থেকে
একজন জনি রানী দাস নামে একটা বাংলাদেশি ন্যাশনালকে কদমতলা থানায় হ্যান্ড ওভার করে তাকে বাংলাদেশি কোনো কাগজপত্র নেই, বৈধ কাগজপত্র নেই, সে উইদাউট কাগজপত্র সে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে সুধাংশু দাস নামে একজনকে বিবাহিত করে ওদের বাড়িতে বসবাস করছে। তো এই ব্যাপারে আমরা একটা মামলা নিয়েছি, তাকে কোর্টে ফরওয়ার্ড করবো আজকে। সুধাংশু দাসের বাড়িতে বজেন্দ্রনগর ওয়ার্ড নম্বর 5। তো আমরা উরেগিষ্ট এটা কি স্যার পুলিশ? ফের গরু চুরি। মধ্যরাতে কাঞ্চনমালার 2টি বাড়ি থেকে মোট 9টি গরু চুরি হয়। উল্টো দিকে সোমবার সকালে গরু চোরের একটি দলকে হাতে নাতে ধরে গ্রামবাসী। দুটি ঘটনায় চাঞ্চল্য সমগ্র এলাকায়। রাজ্যে গরু চুরি নতুন নয়। একের পর এক গরু চুরির ঘটনায় চিন্তার ভাঁজ গোপালকদের কপালে। অধিকাংশ সময়ে যে কোনো একটি পাড়াকে টার্গেট করে একাধিক বাড়ি থেকে একই রাতে গরু চুরি হয়। আগের ঘটনায় এখনও কাউকে ধরতে পারেনি পুলিশ। তার মাঝেই গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালার 2টি বাড়ি থেকে ফের গরু চুরি। রবিবার মধ্যরাতের ঘটনা। মোট 9টি গরু চুরি হয় 2 বাড়ি মিলিয়ে। তার মধ্যে সুভাষ ঘোষের বাড়ি থেকে 5টি ও অভিজিৎ বাউলের বাড়ি থেকে 4টি গরু চুরি করে চোরের দল। থানায় অভিযোগ দায়ের করা হলেও এখনো খোঁজ মেলেনি। রাতে ফোন 11টার সময় আমি গরুটি বাইন্দা ঘুমাইছি। আমার 5টা গরু, দোয়াল গাই 2টা আর দামরি একটা আছে 8 মাসের গাব জাসরি, আর 2টা দামরি বাছুর। আচ্ছা, তুই আমরা বাড়ির পাশের বাড়ির ওই প্রায় তখন 5:30 বাজে হ্যাঁ সিলাইতে আইসি হ্যাঁ তুই কি তোর আমি ঘুমাই রয়েছি, ফালদা উঠছি। উঠার পরে কইতেছে আমার গরু নিচে, তোর তো গরু নাই। ছায়া দিয়ে আমিও করতে বাইরে দিয়ে একটা গরু নাই, 5টা গরু আসিল। আর আমার বাড়ির লগে যে অভিজিৎ বাউল তার 4টা গরু, তারা 4টা গরু 6টা আসিল, 2টা বাছুর রেখে গেছে, আর 4টা লিয়েছে। আর আমার 5টা বাছুরা লিয়েছে। 2 বাড়ির থেকে কি মানে কালকে হয়েছে? হ্যাঁ, কালকে রাত্রি একসাথে হয়েছে 9টা গরু টোটাল। রবিবার রাতের ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে কাঞ্চনমালা এলাকায়। এরই মাঝে সোমবার সকালে গরু পাচারের সময় পাচারকারী এক গাড়িকে আটক করল গ্রামবাসী। একটি বোলেরো গাড়িতে কাকতালীয়ভাবে 9টি গরু পাচার করা হচ্ছিল, যার মধ্যে 8টি বড় গরু ও একটি বাছুর ছিল। স্থানীয়রা গরু সহ 2 পাচারকারীকেও আটক করে। এরপর আমতলী থানার পুলিশ এসে গ্রেফতার করে ওই 2 পাচারকারীকে। 40টা গাড়ি যেতেছে, গরু গাড়ি। একটা গাড়ির ভিতরে 8টা 9টা 10টা। যেমন আজকে একটা গাড়ি আমরা যে গাড়ি আটকাইছি, এই গাড়িটার ভিতরে একটা বাচ্চারে, গরুর বাচ্চাটা কি তারপরে সামনে এই যে ড্রাইভার চালায় এখানে সিটের নিচে ফালে রাখছে, আর 8টা বড় গরু উপরে তুলে রাখছে। তো এরপরে বাচ্চারা তো লক্ষ্য পড়ছে না নিচে। আমি ফট করে গিয়েছি, বাচ্চাটা কি জানো কয়টা গরু, 8টা গরু। বাচ্চাটা কয়টা অসুস্থ, এটা আমি কুলুলি রাখছি। তুমি অসুস্থ হলে কুলুলিলে তোমরা দিয়ে সব গাড়ির ভিতরে লাইমে আসো, বাচ্চারা দিকে আরও দেখছেন। আপনার যে গরুটি এলাকাবাসীদের চাঞ্চল্যকর অভিযোগ, প্রায় প্রতিদিনই 30 থেকে 35টি গরু এভাবেই পাচার হয়ে যাচ্ছে, যার কুলকিনারাও করতে পারছে না প্রশাসন। যদি এভাবেই চলতে থাকে তাহলে দুর্বিষহ পরিস্থিতি হতে পারে। তাই প্রশাসনের মুখ চেয়ে গোপালকরা। শান্তি নেই গরিবের। দিন আনা দিন খাওয়া মহিলার ব্যবসা উৎখাত করার চেষ্টা অব্যাহত। এই নিয়ে দুবার ভাঙচুর করা হলো মহিলার ফুচকার ঠেলাগাড়ি। গরিব মরে পথে ঘাটে, ধনী মরে হাসপাতালে। ধনীর কত রোগ বালাই, গরিব শুধু ক্ষুধায় জলে। কবি শহীদ উদ্দিন আহমেদের এই কথাই যেন অক্ষরে অক্ষরে ফলল উদয়পুরের জামতলায়। এক মহিলা ফুচকা ব্যবসায়ীর ব্যবসা তছনছ করতে বদ্ধপরিকর দুষ্কৃতীরা। গোপনে ভাঙচুর করা হয় তার ফুচকার ঠেলাগাড়ি। সোমবার দোকান খুলতে এসে চক্ষু চড়ক গাছ মহিলার। এই নিয়ে দ্বিতীয়বার এসে দেখেন ভেঙে চুরে পড়ে আছে তার ঠেলাগাড়ি। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তার কোনো কুলকিনারা করতে পারছেন না তিনি। প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলেনি কোনো সুরাহা। এখন এই দুর্বিষহ পরিস্থিতি থেকে উদ্ধারের রাস্তা খুঁজছে অসহায় মহিলার চোখের জল। আমি দোয়ানা আছি, আগে থেকে আমার দোয়ানা বালা দিতে। এর আগে একবার এক ঘটনা হচ্ছে, পুলিশের জানাতে পুলিশ তদন্ত করে গেছে, কে করছে কারা করছে কেউ আর কিছু করে না। তখন আবার আমি এখানে দোকানদারি করি, আমার দোকানের মধ্যে আইয়েরা কি কারণে এরকম ভাবে অত্যাচার অবিচার করে। আমি বেকার অবস্থা থেকে আমি রাস্তার মধ্যে বইয়া দোকানদারি করি, আমার কিন্তু কেউ খাবার না। আমি যদি মানুষের লোকে খারাপ ব্যবহার করতাম, খারাপ কথা করতাম, তাহলে তো আমার মাথার বাড়ি দিলে আমার সত্য। আমার কিন্তু স্বামীও নয়, আমি রাস্তার মধ্যে বইয়া দোকানদারি করে ভাত খাই। তাহলে আমার কি কারণে এরকম না তোরা করতে আস? কোন জায়গায় আমার দোকান? দোকান জামতলা, এই উদয়পুর জামতলা। কি দোকান আপনার? ফুচকা দোকান। কি নাম আপনার? কমলা রানী ঘোষ। কোন জায়গায় বাড়ি? বাড়ির 5টার দিকে 12টা।
আজকে কি হয়েছিল? আজকে আমার দোকান আইয়া দেখি তার দোকান করতাম আইছি, আইয়া দেখি তার ছেলেরা ফালা দিচ্ছে বলছে আমি আর তুলতাম পারি না, মানুষের হাতে তোলায় দোকান খুলে দেখি আমার দোকানে গ্লাস টাস সব কিছু ভাঙিয়ে লেছে। থানাতে অভিযোগ করছেন নি? অভিযোগ এর আগে আরো 2বার ঘটনা হয়েছে, আমি 2বার করছি, কোন পর্যন্ত আমি আর তারা গেছি, তারা আমার কোনো কথাই কয় না, আমি আর কি অভিযোগ করু। কারোর সন্দেহ আছে আপনার যে কে করতে পারে এরকম? মানে আমার জানা সত্যতা, আমি কারো লোকের সত্যতা আমি করছি না, কারো সন্দেহ কারো করতাম আমি। ক্ষণিকের জন্য থমকালেও ফের চাঙ্গা রাজ্যের কৃষিক্ষেত্র। শীতকালীন ফসলে ভরে উঠেছে কৃষকদের ঝুলি। আবহাওয়া ঠিক থাকায় আপাতত স্বস্তিতে কৃষক মহল। ত্রিপুরার 75% মানুষ কৃষি নির্ভর। শীতের মৌসুমে নানা সবজির বাহারে ভরে ওঠে মাঠ। এ বছরও তার ব্যতিক্রম নয়। তেলিয়ামুড়া মহকুমা থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বেশিরভাগ সবজি পাঠানো হয়। এর খ্যাতিও তাই রাজ্য জোড়া। তেলিয়ামুড়ার বেশ কয়েকটি অঞ্চল, বিশেষ করে ব্রহ্মছড়া, কৃষ্ণপুর, মোহরছড়া, 22ঘড়িয়া ইত্যাদি এলাকার অধিকাংশ মানুষই এখন চাষাবাদের সঙ্গে যুক্ত। 22ঘড়িয়ার বেগুনের চাহিদা তাই আজও সারা রাজ্য জুড়ে। এলাকার কিছু চাষিদের সঙ্গে কথা বলে জানা যায় যে অন্যবারের ন্যায় এবারেও সবজির ফলন ভালো হয়েছে। তবে মাঝে আবহাওয়ার পরিবর্তনে খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তারা। তবে ফের চিরাচরিত ছন্দে ফিরে এসেছে এলাকার চাষাবাদ। সঙ্গে তারা সরকারিভাবে সার, বীজ সহ অন্যান্য সাহায্য পেয়ে সরকারের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। এলাকার দীর্ঘদিনের ভাঙা ব্রিজ মেরামতি হয়ে যাওয়ায় বর্তমানে খুব সহজেই কাঁচা সবজি বাজারে পাঠাতে পারছেন চাষিরা, যার দরুন ব্যাপকভাবে লাভবান হচ্ছেন চাষিরা। করছি, সিম করছি, কফি করছি, মূলা করছি। কিরম লাভ? লাভ তো দাদা এমনি তো আছে মোটামুটি ভালোই, কিন্তু বৃষ্টি দেয় আমরা প্রচুর ক্ষতি করে দিই। আগে তো তোমরা যাতায়াতের সুবিধা আসলো, না আমরা দাদা এখন যাতায়াতের সুবিধা অসুবিধা নাই। আমরা বীজটা হওয়া অনেকই ভালো হয়েছে, বৃষ্টিটা অনেক তাড়াতাড়ি মাল বাজারজাত করতে পারো। তাড়াতাড়ি করতে পারি। তোমার কি কয় সংসার চলেনি? আসি কোনো রকমে খাইয়া বেচা, না চললে দাদা কেমন হইব? লাভের মুখটা কিরকম দেখো? খুবই কম, খুবই কম। সরকারিভাবে ওষুধপত্র পাও না? পাই দেখে তো দাদা বাচ্চা আছি এখন অব্দি। প্রধান তোমার প্রধানের নাম কি? আমাদের প্রধানের নাম হচ্ছে গোপাল দাস। উনি ওনার থেকে কিরকম সাহায্য সহযোগিতা? খুব ভালোই পাই, খুব ভালোই সাহায্য করে দাদা। কি নাম তোমার? আমার নাম ওহিদ মিয়া। এই এলাকাটার নাম কি? এই এলাকাটার নাম 22ঘড়িয়া। তোমরা এলাকার মধ্যে কৃষকের সংখ্যা কত? এটা তো অনেক হইব দাদা, এটা তো হিসাবটা নাই। বাড়ছে করোনা। আবারও এই ভয়াবহ রোগের করাল গ্রাস থেকে মুক্তি পেতে বাড়তি সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ধীরে ধীরে প্রভাব কমলেও সম্পূর্ণরূপে নির্মূল হয়নি কোভিড-19। বছরের শেষে আবারও করোনার ঊর্ধ্বমুখী গ্রাফ উদ্বেগ বাড়াচ্ছে স্বাস্থ্য দফতরের। গত 24 ঘন্টায় ভারতে নতুন করে 656 জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। কেরলে একজন আক্রান্তের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। বর্তমানে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা 3742 জন। এ পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা 4,50,00,000 ছাড়িয়েছে, যার মধ্যে মৃত্যু হয়েছে 5,33,000-এরও বেশি। সরকারি তথ্য অনুযায়ী 220.67 কোটি কোভিড টিকা ইতিমধ্যেই দেওয়া হয়েছে। তবে প্রতিনিয়ত নিজের চরিত্র পরিবর্তন করছে এই ভাইরাস, তাই স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন স্বাস্থ্য সংক্রান্ত দফতরগুলি। দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু দেশ যেখানে সংক্রমণ চিন্তা বাড়াচ্ছে, সেখানে বিশেষ নজর রাখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইতিমধ্যেই জারি করা হয়েছে নানা রকম সতর্কতা। আজকের সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নামের পর্দায়।